আমি অনুরোধ করবো আপনার সব জায়গায় নির্বাচনী প্রচারণা চালান, কিন্তু এই শাহজাহানপুর গাবতলীতে আপনার প্রচারণা চালাতে পারবেন না। তোমার এত হিম্মত, এত সাহস কে দিল যে ইসলামী আন্দোলনের পক্ষে ভোট চাইতে পারবে না? এ সাহস তোমাকে কে দিয়েছে? এ কথা বলার সাহস তোমাকে কে দিল? শাহজাহানপুরি এখন ইসলামী আন্দোলনের যুবকেরা, মুরব্বীরা যদি রাস্তায় নামে, কারোর শক্তি নেই রাস্তা আমাদের ঘাড়ের পথ দিয়ে গাড়ি যেতে পারে। গোটা বাংলাদেশে যখন কোন জায়গায় আন্দোলন হয়নি তখন শাহজাহানপুরি আন্দোলন হয়েছে। গোটা বাংলাদেশ আমি পার হতে পেরেছি মাহফিলের সবাই। শেরপুর আর শাহজাহানপুর পার হতে পারতাম না। ফটকে ব্রিজে আসলেই মোটরসাইকেল বন্ধ। ওখানে কোথায় যে থাকতো আল্লাহর বান্দারা আল্লাহই ভালো জানে। আসলেই চারিদিক থেকে এসে ধরে ফেলতো। আমি যখন হেলমেট খুলে বলতাম জিহাদি, কয় হুজুর এই পাশে যান, ও পাশে গেলে আর এক দল ধরবে। গোটা বাংলাদেশ যখন অচল করা যায়নি তখন শাহজাহানপুর আর শেরপুর দুইটা থানায় আমার যুবকেরা দখল করে রেখেছিল। সেই থানার বুকে বসে তোমার এত হিম্মত, এত সাহস কে দিল যে ইসলামী আন্দোলনের পক্ষে ভোট চাইতে পারবে না? এ সাহস তোমাকে কে দিয়েছে? আমরা ছিলাম, আমরাই আছি, আগামীতে আমরাই থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে আমরা আপনাদের শত্রু মনে করি না, আমরা আপনাদের বন্ধু মনে করি। একই সঙ্গে জেল খেটেছি, তোমার ডাইন হাত আর আমার বাম হাত একসঙ্গে হাত করা পড়েছি, একই সঙ্গে জেলখানার ভাকল খেয়েছি, একই সময় পুলিশের গাড়িতে আমরা একসঙ্গে চলে গিয়েছি। তুমি আমার বন্ধু, তুমি আমার শত্রু না। কিছু কিছু হুজুররা বলতো সাইদি সাহেব দোষী না, তোমার জেলে গেল কেন? তাই বলতো না? তাই বলতো না সাইদি সাহেব দোষী নতুবা জেলে গেল কেন? আজকে আপনি বলেন তো, আল্লাহ রসুল জেল খেটেছে? তাহলে আল্লাহ রসুল দোষী ছিল, নতুবা রসুল জেলে গেল কেন? আপনি যদি আওয়ামী লীগের লোক হয়ে বলেন জামাতের লোকেরা দোষী তাই জেল খাটে, এবার আমি পাল্টা প্রশ্ন করি, আপনারা যদি নির্দোষ হন, মুজিবের জীবনে প্রত্যেকটা সবাই জেলে কাটালো কেন? এবারে যদি বিএনপির ভাইরা বলে জামাতের লোকেরা যুদ্ধ অপরাধী, জামাতের লোকেরা দোষী, তাই জামাতের লোকদের ভরে এরকম মামলা হয়, আমি যদি কাউন্টার দেই, যদি তাই মনে করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গুলিতে মারা গেল কেন? আমি যদি আপনাদের কথা শুনি, আপনাদের দলের সিনিয়র সহসভাপতি তারেক জিয়া 17 বছর দেশে আসতে পারে না কেন? আপনাদের কথাই যদি আমি শুনি, তাহলে ম্যাডাম বেগম খালেদা জিয়ার বাসস্থান থেকে বের করে দিল এক কাপড়ে, বালির ট্রাক দিয়ে সেদিন খালেদা জিয়ার বাড়িতে ব্যারিকেড দিল, সেদিন তোমরা উদ্ধার করতে পারোনি কেন? শুধু কেনর উত্তর দিচ্ছে, আমি কারো দোষ দিচ্ছি না। তোমরা যদি মনে করো তোমরা নির্দোষ, আজ জামাত দোষী নাই, জামাত মামলা খায়, তাহলে তোমাদের নামে মামলা হইল কেন? সুতরাং দোষী না দোষী সেটা পরের কথা, হকের পক্ষে থাকলে অনেক সময় মামলা হতে পারে। আজকে আপনারা আমাদের বলতেছেন জামাত ইসলামের কোন লোক যেন ভোট না চায়, আপনারা বলতেছেন জামাত ইসলামের লোক প্রচার করতে পারবে না, কারণ তারা হলো রাজাকারের দল। কে এই কথা বলতেছে না? অনেকে। আপনাদের এদিকে হচ্ছে না, তবু অনেক জায়গায় হচ্ছে। আমি তাদের উদ্দেশ্য, তারা যারা আমার মাইক শুনতেছেন, অনেক দূর আছে তো, বসে তো শুনতেছেন, আর আপনারা তো আমার ভাষা গুনতেছেন যে এই হুজুর কি বলে গেছে, কালকে ভাষা গুনবে, ভাষা গুনে গুনে বড় করবা, সেই ভাষা দিয়ে আমরা জান্নাতে চলে যাব, যত বড় ভাষা গুনতি থাকবে। আমার এলাকার কথা বলতেছি, ইউনিয়নের যিনি নেতা হয় জামাতের, তাকে বলা হয় ইউনিয়নের আমির, আর ইউনিয়নের যিনি নেতা হয় বিএনপির, তারে বলা হয় বিএনপি সভাপতি। তো এখন আমার যে ইউনিয়ন, সেই ইউনিয়নের আমির
সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ পড়েছে মসজিদে। থানা আমির সাহেব ফোন দিচ্ছে যে তাড়াতাড়ি ভাত খেয়ে মাঠের ভিতরে যে টোং আছে, টোং বাসা, ওই টোং বাসায় যেই থাকেন, আজকে রাত্রি পুলিশ ঢুকতে পারে। থানা আমির সাহেব বলতেছে কারে? ইউনিয়ন আমির সাহেব। এখন উনি মাগরিবের নামাজ পড়ে যাইছে, একটু খেয়ে টোং বাসায় গিয়ে শুয়েছে। ইউনিয়নের সভাপতি, ভালো করে শোনেন, ইউনিয়নের সভাপতি সংবাদ পাইনি, উনি খেয়ে দিয়ে বউ বাচ্চা নিয়ে দুতলা বিল্ডিং এ শুয়ে আছে। তো রাত 12টার পরে চৌকিদার ফোন দিচ্ছে, স্যার কোথায় আপনি? কয় কেন? কয় পুলিশ ঢুকলো, পুলিশ ঢুকলো। তখন ইউনিয়নের সভাপতি উনি স্ত্রীর বলতেছে, ছেলে মেয়ে নিয়ে থাকো, আমি চলে গেলাম, পুলিশ ঢুকেছে। উনি আর জামা গেঞ্জি গায়ে দেওয়ার সময় পাইনি, লুঙ্গিটা কোন রকম ধরে দৌড়েই যাবে না যাবে না যাবে না যাবে না, দৌড়ে দৌড়ে আমির সাহেব যে বাসায় আছে ওই বাসার পাশে গিয়ে দাঁড়াইছে, দাঁড়াই হাঁপাচ্ছে। ইউনিয়ন আমির সাহেব মনে করতেছে পুলিশ বোধহয় জায়গা পর্যন্ত এসে গেছে। তো ইউনিয়ন আমির সাহেব 4 হাত পা গোটো করি এক কানায় গিয়ে শুয়ে আছে, পুলিশ লাইট মারলো যেন বুঝতে না পারে। এখন ইনি একটু ধমক সামলাইয়ে পা ধরে নাড়া দিচ্ছে ইউনিয়ন আমিরের, ও ভাই, ও ভাই। ইউনিয়ন আমির মনে করলো যে পুলিশ, লাভাই তখন ইউনিয়ন সভাপতি বলতেছে, ভাই ভয় পেয়েন না, আমি বিএনপি সভাপতি। তো বলতেছে, ভাই এত রাত্রি এসে পা ধরে নাড়াচাড়া দিচ্ছেন? কাছে গ্রামে পুলিশ ঢুকেছে। তখন আমির সাহেব বলতেছে, আপনি সংবাদ পাচ্ছেন 12টার সময়, আর আমি সংবাদ পাইছিলাম মাগরিবের সময় যে আজকে পুলিশ ঢুকবে। কাছে ভাই আপনি তো বেশি গেছেন, জুতো পাই দেওয়ার সময় পেয়েছেন, আর আমি আর পাই দেওয়ার সময় পাইনি। তখন বলতেছে, ভাই মশারি তো টানাইছেন, তার ভিতরে আমি একটু শুই। ইউনিয়ন আমির বলতে, তুমিও যে পথে আমিও সেই পথে, ঢোকো এর মধ্যে। তো 2 জন ঢুকেছে, একজন বিএনপি সভাপতি আর একজন একই ইউনিয়নের, একজন জামাতের সভাপতি আর একজন বিএনপি সভাপতি। 2 জন শুয়ে শুয়ে অনেক গল্প গুজব করার পরে হঠাৎ করে ঘুম পড়েছে। ঘুম থেকে ভোরে চেতনা পেয়ে আবার যা সেই বাড়ি আসছে। সারা রাত একই কম্বলের ভিতরে থাকলেন, একই মশারির ভিতরে থাকলেন, পুলিশের তাড়া খেয়ে একই টোং বাসায় থাকলেন। সেদিন জামাতের গাছ থেকে রাজাকারের গন্ধ। এই কথা বোঝেন না, আমার কথা বোঝেন না, আমার কথা বোঝেন না। সেদিন জামাতের কাছ থেকে কিসের গন্ধ পাওয়া যায়নি? রাজাকারের গন্ধ পাওয়া যায়নি। আর আজকে 290টা আসন পাবেন বলে বকুল দাঁড়াচ্ছেন, আর এখন হুজুরদের কাছ থেকে রাজাকারের গন্ধ পাচ্ছেন। জনগণ আগামী নির্বাচনে দেখিয়ে দেবে কারা 290টা আসন বাকবাকুম করার দরকার নেই, আমার সঙ্গে গাড়িতে চলে একটু ঘুরে আসি সমস্ত দেশ ঘুরে আসি। কাদের ফিল ভালো আমার সঙ্গে ঘোরা বোঝা যাবে। আগামীকাল আমার দিনাজপুর মাহফিল, চলো বন্ধু দিনাজপুরিতে ঘুরে আসি, সেখানে যেয়ে দেখে আসি যে কার ফিল ভালো। এক জায়গায় বসে বাকবাকুম করতে চাও, তাই না? সব কিছু যদি ঠিক থাকে, শাহজাহানপুরীর মুসলমানেরা শুনে রাখো, সব কিছু যদি ঠিক থাকে আগামী দেশ হবে কোরআনের দেশ। সব কিছু যদি ঠিক থাকে আগামী জাতীয় সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ, আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন। যতই চোখরাও ঠেকাইতে পারবা না, পারবা না, পারবা না। আমার নেতারা যতই বলেছেন, এই 54 বছরে দেশের সবাই উন্নয়ন করেছে, কথা বলেন ঠিক তবে ঠিক। আচ্ছা, উন্নয়ন যদি না হবে তা আপনাদের এই বিশ্ব রাস্তা হইল কি করে? উন্নয়ন যদি না হবে তাহলে ঘরে ঘরে বিদ্যুৎ আসলো কি করে? উন্নয়ন যদি না হবে জাতীয় সংসদের অবকাঠামো এত ভালো হলে কি করে? উন্নয়ন সবাই করেছে, কিন্তু আমরা একটা বারের জন্য কোরআনওয়ালাদের হাতে দিয়ে একটু উন্নয়ন দেখতে চাই।
আমরা কারো শত্রু নয়, সবাই আমাদের বন্ধু। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে বন্ধুর কাজ কি? বন্ধুর জবাই করে না, বন্ধুর কাজ বন্ধুর এগিয়ে দেওয়া। আপনারা 54টা বছর ভাগাভাগি করে খাইলেন, একটাবার হুজুরদের কাছে দিতে গেলে আপনাদের এত গাজালা করতেছ কেন? আমরা তো খাইছেন 54 বছর, আর হুজুরে একবারও গেছে। তাহলে একই মসজিদের হুজুর, একই এলাকার হুজুর, একই সাধারণপুরের হুজুর, একই জায়গার হুজুর, তাহলে আপনারা খাইলেন 54 বছর, হুজুর একবার একবার। আল্লাহ আমাদের সবাইকে একত্রিত ভাবে কোরআনের ছায়াতলে থাকার তৌফিক দান করুক। আমার ভাইরা, যে জিনিসটা আমি আপনাদের জাতির সামনে বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো রাসূলের যে নির্দেশ, সেই নির্দেশ এখন আমাদের আছে। এবার আল্লাহ যখন বললেন, ওগো নবী, সব কথাগুলো মানুষের কাছে পৌঁছায় দাও, নবীজি পৌঁছাতে শুরু করলেন। বলুন তো, নবীজির শত্রু বাড়তে শুরু করলো না কমতে শুরু করলো? যতদিন পর্যন্ত নবী কালেমার দাওয়াত না দিয়েছিলেন ততদিন সবাই ছিল রাসূলের বন্ধু। যেই না কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, সেই বন্ধু লোকগুলো শত্রু হয়ে গেল। রাসূলের উপর অত্যাচার নির্যাতন শুরু হলো। রাসূলের ডাইনে লোক নাই, বামে লোক নাই, উপরে লোক নাই, নিচে লোক নাই। রাসূল মার খায়, পথে পথে রাসূলের গলায় গামছা দিয়ে মানুষ টানে, রাসূলকে রাজপথে কিল ঘুষি চড় মারে, রাসূলকে বিনা কারণে গালিগালাজ কয়, গালিগালাজ করে। কেউ বলে পাগল, কেউ বলে মাতাল, কেউ বলে উন্মাদ, কেউ বলে জেনগ্রস্ত, কেউ বলে দেশদ্রোহী, কেউ বলে সমাজদ্রোহী, কেউ বলে পিতামাতার ধর্মের পরে চুনকালি দেওয়া ব্যক্তি। আজও সেই গালাগালিগুলো একটু মডেলিস্ট হয়েছে। আগে বলতো জাদুকর, আর এখন বলতো রাজাকার। আগে বলতো কি জাদুকর, আর এখন বলে রাজাকার। আগে বলতো দেশদ্রোহী, আর এখন বলে যুদ্ধ অপরাধী। গালাগালিগুলো একটু মডেলিস্ট হয়েছে। একজন লোক লেখাপড়া জানে না, আর একজন ইংরেজি লোক, সে যে ওর সঙ্গে কথা বলতেছে, জামার এই জুতোটা কালি করে দে। তো মুসি মানুষ, সে বলতেছে যে আসলে তুমি যে কি বলো তা তো আমি বুঝি না। তখন বলতেছে গবেট, বোঝে না শোধে না গবেট, বোঝে না শোধে না গবেট। তো এখন মুসি তো জুতো সরে গেল, গবেট মানে কি বোঝে না। গবেট মানে কি? বোকা, বোঝে না। তো এখন ও তো বোঝে না, তা ওই গবেট টবেট বলে গালিগালাজ করে চলে যাচ্ছে। তখন এই মুসি বলতেছে, ভাই তুই তো 3-4 বার বললি গবেট, তো গবেট ভালো না খারাপ? গবেট খাইতে হয় না পকেটে রাখতে হয়? গবেট বোর কাছ থাকে না স্বামীর কাছ থাকে? এ তো আমি বুঝলাম না। তুই তো গবেট গবেট করলি, তো গবেট ভালো না খারাপ? তো গবেট যদি ভালো হয় তাহলে আমি গবেট, আমার বউ গবেট, আমার বাপ গবেট, আমার মা গবেট, আমার সন্তান গবেট, আমি গবেটের বংশ, আমার 14 গোষ্ঠী গবেট 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 গবেট। আর ভাইরে, গবেটটা যদি খারাপ হয়, আমি তোর অর্থ বুঝিনি, তো এই গবেটটা যদি খারাপ শব্দ হয় তাহলে তুই গবেট, তোর বাপ গবেট, তোর 14 গোষ্ঠী গবেট, তোর মা গবেট, তোর বউ গবেট, তুই গবেটের বাচ্চা গবেট। তা আমাদের অবস্থা হয়েছে তাই। রাজাকার শব্দটা যদি ভালো হয়, আমি বুক ফুলিয়ে বলতে পারি আমি রাজাকার। আলবদর শব্দটা যদি ভালো হয়, তাহলে বুক ফুলিয়ে বলতে পারি কি, আমি আলবদর। আর যদি রাজাকার আলবদর শব্দটা খারাপ থাকে, তাহলে যে বলিসই তো 14 গোষ্ঠী রাজাকার। আবার ভাইরা, নবীজির পরে গালিগালাজ শুরু হলো। নবীজি বড় একা, তারপরে কালেমার দাওয়াত চলছে না বন্ধ হয়ে গেছে? কথা বলেন, চলছে না বন্ধ হয়ে গেছে? রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান গেয়েছে, গানটা শুনে নেন। রবীন্দ্রনাথ ঠাকুর যখন
দেখলো যে আমার কবিতা শুনে কোনো লোক তেমন লাইনে আসে না, তাই তিনি দুঃখ করে বলেছিলেন, তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো রে, তবে একলা চলো। একদিন দেখবা তোমার দলের ভিতরে বহুত লোক এসে গেছে। আল্লাহ নবী যখন একলা চলা শুরু করলেন, আল্লাহ আশ্বস্ত করলেন, নবী দুঃখ নিও না, কষ্ট নিও না, পথ চলতে শুরু করো, একদিন বিজয় আসবে। নিজামী সাহেবকে যখন ফাঁসি দিল, কাদের মোল্লা যখন ফাঁসি দিল, সালাউদ্দিন কাদের চৌধুরী যখন ফাঁসি দিল, বিএনপির সাকা চৌধুরী যখন ফাঁসিতে গেল, খালেদা জিয়া যখন বালি ট্যাঙ্ক দিয়ে তার ব্যারিকেড করে রাখলো, তারেক জিয়ার যখন বিদেশে পাঠিয়ে যখন আনন্দ মিছিল করলো, তখন এরা আনন্দ করে বলেছিল আর কোন বিরোধী দল বাংলাদেশে নাই, মাথা উঁচু করে দেওয়ার জন্য। এখন ম্যাডাম ভারতের এক কোনায় বসে তাকাইয়ে দেখো, তুমি ইঁদুরের গর্তে আছো, আর যাদেরকে জেলখানায় রেখেছিলে তারাই এখন গোটা দেশ দাপাই বেড়াচ্ছে। সেটা বিএনপি হোক আর জামাত হোক, এখন বিএনপি আর জামাত ছাড়া বাংলাদেশে আর কোনো দল আছে? এই কথা বলেন আছে? সবাই ইঁদুরের গর্ত ঢুকেছে, আর এই দুটো দলই এখন যারা একজোট হয়ে আন্দোলন করেছিল তারা এখন দুই ভাগে বিভক্ত হয়েছে, নির্বাচন করবে, করুক করুক করুক। সবাই যদি বিএনপির সাপোর্ট করে আমিও বিএনপির পক্ষে, সবাই যদি জামাতে সাপোর্ট করে তখন তুমি কোন জায়গায় যাওয়া ভাই? এই জন্য কেউ কারো শত্রু না, আমরা সবাই একে অপরের মিত্র, আমরা সবাই মিলে দেশ গঠন করতে চাই। বাংলাদেশের জামাতের আমির, আমি আগেই বলেছি, আমি বলে জামাত ইসলামে করি না, জামাত ইসলামের পক্ষে বলছি না। জামাত ইসলামের আমির বলেছে গতকালকের একটা ভাষণে, গত পরশুদিন একটা ভাষণে বলেছে যে বিএনপি বলতেছে যে আমরা যদি সরকার গঠন করি তাহলে জামাত ইসলামের বাদ দিয়ে সরকার গঠন করব, বিএনপির বক্তব্য। আর জামাতের আমির বলতেছে আমি জাতির সামনে কথা দিচ্ছি, যদি আল্লাহ পাক আমাদের পরে রহমত করে সরকার গঠন করতে দেয়, আমরা বিএনপি কে নিয়েই সরকার গঠন করব। দেখেছেন কতটুকু পার্থক্য? দেখেছেন তো কতটুকু পার্থক্য মনে করেন তো? ওরা বলতেছে জামাত ছাড়াই সরকার গঠন করবার, এরা বলতেছে বিএনপি কে নিয়েই সরকার গঠন করব। এই হলো পার্থক্য। সুতরাং আপনি আমি এই পার্থক্যটা ভুলে যাই। এই আসনে আপনি যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এই আসনে যদি আল্লাহ কোরআন আলারে বিজয় দেয়, আমরা সবাই খুশি মনে গলায় মালা পরিয়ে দিয়ে নিয়ে আসবো। যদি এখানে কোরআন আল্লাহ বিজয় অর্জন করতে না পেরে আরেকজন বিজয় অর্জন করে, আমরা তাকে সাধুবাদ জানাবো, কিন্তু তার বিরোধিতা করার অধিকার আমাদের না। সবকিছু দায়িত্ব কার পরে ছেড়ে দিয়েছি? এটা আমি বলতে পারি, আপনি বলতে পারেন না কেন? এটা আমি বলতে পারি, আপনার মুখ দিয়ে বাইর হয় না কেন? আপনি বলতে পারবেন না আপনি কাপুরুষ, আপনি বলতে পারবেন না আপনি দেশদ্রোহী, আপনি বলতে পারবেন না আপনি সন্ত্রাসী, আপনি বলতে পারবেন না আপনি জঙ্গি। দেশের পরে আপনার মহব্বত নাই, তাই আপনি কথা বলতে পারেন না। আর আমি দেশকে আমার জীবনের চাইতে ভালোবাসি, এই জন্য আমি এই কথাটা বলতে পারি। কেন আপনি বলতে পারেন না? আসুন আমরা সবাই মিলে দেশ গড়ি। দেশ সবার আগে দেশ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সবার আগে দেশ। ভাই এখনো দুই একজন দাঁড়িয়ে আছেন, বসেন, হয়ে গেছে। আমি তো নির্ধারিত সময় ছেড়ে দেবো। আমার ভাই আপনি স্টেজে আসেন, এখানে আসেন, ওখানে দাঁড়িয়ে আছেন, এখানে আসেন। আল্লাহ আপনার সম্মান বাড়াই দিক। এই ছেলেরা বসো, আল্লাহ কবুল করুন। আমার ভাইরা, যে জিনিসটা বুঝাচ্ছিলাম, রসুল বলে রেখা ধর্মের দাওয়াত দিয়ে পারে না। যখন তিনি কষ্ট পাচ্ছেন, ঠিক সেই সময় আল্লাহ বললেন, নবী টেনশন করো না, কষ্ট পেও না, আমি তোমার দলে দুইজন বাগা বাগা নেতা ঢুকাইয়ে দিচ্ছি। কয়জন বাগা বাগা নেতা? হযরত ওমর আসলেন নবীকে হত্যা করার জন্য। ইতিহাস আপনাদের জানা আছে। নবী ওমর আসলেন নবীকে হত্যা করার জন্য। এসেই নবীকে হত্যা না করে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন তো ওমর বাগা নেতাদের ভিতরে একজন আছে না নাই? তারপরও এখনো ইসলাম প্রচার করার মতন পরিবেশ হয়নি। আবু জেহেল চিন্তা করল, রসুলের দলে যখন লোক বেশি হয়ে যাচ্ছে, এখন তার ছাড় দেওয়া যাবে না, এবার রসুলকে দুনিয়ার থেকে সরাই দিতে হবে।
আজকে আমাদের আবু জেহেলের উত্তরসূরি পূর্বসূরি ভাইরা যখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের পতাকা উড়েছে, যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামের পতাকা উড়েছে, যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামের পতাকা উড়েছে, চট্টগ্রাম রাজশাহীতে ইসলামের পতাকা উড়েছে, এরাও আবু জেহেলের মতন খেপে গেছে। এদেরও ধারণা এবার ইসলাম বিজয় অর্জন করবে। হ্যাঁ বলেন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা বোকা না বুদ্ধিমান? কেরাম বুদ্ধিমান? ও সেইটার মেধাবী আর বাংলাদেশে আছে? এরা বোঝে না বলে কোরআনের পক্ষে সাপোর্ট দিচ্ছে নাকি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বোঝে না বলে কোরআনের পক্ষে সাপোর্ট দিচ্ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বোঝে না বলে কোরআনের পক্ষে সাপোর্ট দিচ্ছে। তাহলে এখানে যখন যেখানে কোরআন শরীফ বলা পড়া দূরের কথা, নামাজ পড়লি তার মেরি ফেলত, কোরআন তেলাওয়াত করা দূরের কথা, নামাজ পড়ার সুযোগ ছিল না, সেখানে এখন কোরআনের পতাকা উঠছে। তারা বুঝলো। আর শাহজাহানপুরীর মানুষেরা এত চালাক, এত বুদ্ধিমান, এখনো বলতেছে ভোট কারে দেব, এখনো বলতেছে কারে পিছনে দৌড়বো, এখনো বলতেছে কাজ সাপোর্ট করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা যারা আগামী দিনের দেশ পরিচালনার কাণ্ডারি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় নেতা বেরিয়ে আসে, কথা বলেন কথা বলেন কথা বলেন। কাদের মোল্লা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ফখরুল সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বড় বড় নেতাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিশ্ববিদ্যালয়ে না পড়ে নেতৃত্ব দেওয়া যায় না। সেই বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা টার্গেট দিয়েছে আগামী দেশ হবে কোরআনের দেশ। আর শাহজাহানপুরীর এই ভ্যান চালকেরা, শাহজাহানপুরীর এই রিক্সা চালকেরা, শাহজাহানপুরীর এই খেটে কামেরে কাজ করা লোকেরা, শাহজাহানপুরীর সাধারণ লোক এখনো বলতেছে ভোট কার দেবো। আবার আপনারা ছোট মনে করেন না, আপনাদের রিক্সা চালক বলেছি, কালকে বলবে হুজুর আমাদের রিক্সা চালক বলে তিরস্কার করেছে। না ভাই, সবাই কিন্তু ম্যানেজার হতে পারে না, সবাই কিন্তু অফিসার হতে পারে না। রিক্সা চালকের দরকার আছে না নাই? আপনি যদি আলু রোপণ না করেন তাহলে সারা দেশের লোক আলু খাইতে পারবে না। সুতরাং আপনাদের সম্মান অনেক বেশি। তবে শিক্ষিত লোক যেদিকে গেছে, শিক্ষিত লোক যে পথে দেশ যাবে সেই পথে। এই মুরব্বী লোকটা উঠলেন কেন? রুমাল পরা লোক। ও ভাই, আমি কি আর খানিক চালাবো না বন্ধ করে দেব? চলবে চলবে। তাহলে পাশের থেকে একটা লোক যেন না ওঠে, একটা লোক যেন না ওঠে, কোনো লোক উঠবে না। যেটা উঠবে সেটা জোর করে ধরবেন, আস্তে করে বসেই রাখবেন। যদি বলেন আমার হিসু সে গেছে, হিসু বলবেন হিসু কেনই ঝাড়, আর নয়তো আধা ঘন্টা সময় চুপ করে বসে থাক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। ভাই ওটা চলা করবেন না দয়া করে। আমার আর হাতে মাত্র 20-20টা মিনিট সময় আছে, ওটা চলা করেন না দয়া করে। একটু বসুন, আমার কথাটা শেষ করতে দেন। আমার ভাইয়েরা, হযরত তোমার মুসলমান হয়ে গেল, আবু জেহেল বাহিনী খেপে গেল। আজকেও সেই আবু জেহেলের মতন একদল লোক খেপেছে, পাগলা কুকুর হয়ে গেছে। এখন বলতেছে আমাদের পক্ষে ছাড়া বিপক্ষে কেউ কথা বললি তার জিভ কেটে নেবা। তোমার জিভটা ঠিক জায়গায় থাকবে কিনা এটা হিসেব রেখো। তোমার জিভটা ঠিক জায়গায় থাকবে কিনা হিসাব রেখো। আমরা একবার উড়ে আসেনি, একথা বলার সাহস তোমাকে কে দিল? শাহজাহানপুরী এখন ইসলামী আন্দোলনের যুবকেরা মুরব্বীরা যদি রাস্তায় নামে, কারোর শক্তি নেই রাস্তা আমাদের ঘাড়ের পথ দিয়ে গাড়ি যেতে পারে। গোটা বাংলাদেশে যখন কোনো জায়গায় আন্দোলন হয়নি তখন শাহজাহানপুরী আন্দোলন হয়েছে। গোটা বাংলাদেশ আমি পার হতে পেরেছি মাহফিলের সময়। শেরপুর আর শাহজাহানপুর পার হতে পারতাম না। ফটকে ব্রিজে আসলেই মোটরসাইকেল বন্ধ। ওখানে কোথায় যে থাকতো আল্লাহর বান্দারা আল্লাহই ভালো জানে। আসলেই চারিদিক থেকে এসে ধরে ফেলতো। আমি যখন হেলমেট খুলে বলতাম জিহাদি, কয় হুজুর এই পাশে যান, ও পাশে গেলে আর এক দল ধরবে। গোটা বাংলাদেশ যখন অচল করা যায়নি তখন শাহজাহানপুর আর শেরপুর দুইটা থানায় আমার যুবকেরা দখল করে রেখেছিল। সেই থানার বুকে বসে তোমার এত হিম্মত এত সাহস কে দিল?
যে ইসলামী আন্দোলনের পক্ষে ভোট চাইতে পারবে না? এ সাহস তোমাকে কে দিয়েছে? আমরা ছিলাম, আমরাই আছি, আগামীতে আমরাই থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে আমরা আপনাদের শত্রু মনে করি না, আমরা আপনাদের বন্ধু মনে করি। একই সঙ্গে জেল খেটেছি, তোমার ডাইন হাত আর আমার বাম হাত একসঙ্গে হাত করা পড়েছি, একই সঙ্গে জেলখানার ভাতও খেয়েছি, একই সময় পুলিশের গাড়িতে আমরা একসঙ্গে চলে গিয়েছি। তুমি আমার বন্ধু, তুমি আমার শত্রু না। কিন্তু তুমি যদি শত্রুর ভূমিকা পালন করো, তাহলে বন্ধু আমি তো চুপ করে বসে থাকতে পারি না। ভাই ছোট্ট একটা কথা বলবো, 2 মিনিট সময়।